আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প উদীপ্ত চৌধুরীর লেখা ডোন্ট প্লে উইথ ঘোস্ট। আরে, আমাকে ওরা ডাকছে। ওই যে ওই যে শুনতে পাচ্ছেন? মৃত আত্মাদের বুক ফাটা আর্তনাদ। আমি তাদের জগতে পা দিয়েছি। সেটা তারা কিভাবে সহ্য করবে বলুন তো? আপনার বাড়িতে বলপূর্বক প্রবেশ করলে কোনো অনুপ্রবেশকারী আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে আপনি কি চুপ থাকবেন? শাস্তি দেবেন না? ওই ওই ওরাও ওই যে ওরাও যে আমায় তাদের সঙ্গী করতে চাইছে। প্রফেসরের দেহ পড়ে থাকতে দেখলাম ঘাড় মটকানো অবস্থায়। এই সুবিশাল জমিদার বাড়ির নাচমহলে, যেখানে একসময় জ্বলত ঝাড়বাতি, বড় বড় নামকরা গায়করা তাদের সুরের জাদুতে মাতিয়ে রাখত এই নাচমহল, চলত সুরাপান, অসাধারণ রূপসী নর্তকীদের নৃত্য। আজ সেই সবই অতীত। কোনো এক অজানা অভিশাপের কারণে গোপালপুরের এই জমিদার বাড়ির প্রতিটি কোণা থেকে কান পাতলে আজও শোনা যায় ওই বাড়ির পূর্বপুরুষের, বা বলা ভালো ওই বাড়ির সাথে যুক্ত মৃত ব্যক্তিদের ফিসফিস শব্দ। তারা কিছু বলতে চায়। ওই যে দেখুন, বড় জ্বালাতন শুরু করেছে আবার। আমাকে ওরা গলায় দড়ি দিতে বলছে। ওই যে একটা বড় দড়ি ওপরে কড়িকাঠ থেকে ঝুলতে ঝুলতে আমার দিকে নেমে আসছে যেন মনে হয়। আপনারা কিছুই শুনতে পাচ্ছেন না? ধুত্তারিকে, রেডিওটা বড্ড সমস্যা সৃষ্টি করছে। আমি আসছি। বড় সুখের। প্রথম একটু ব্যথা লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আপনি অনুভব করবেন যে আপনি বাতাসে ভেসে চলেছেন। এসব কথা আমি না, ওই যে ওখানে থাকা মৃত ব্যক্তিরা আমাকে বারবার বলছে, চলে আয়, চলে আয়। ভূত প্রেত অতি প্রকৃতির ঘটনা নিয়ে মানুষের কৌতূহল সেই আদিম যুগ থেকে। বর্তমানে সায়েন্স আর টেকনোলজি এ যুগেও সেই কৌতূহলে বিন্দুমাত্র ভাটা ফেলেনি। মানুষ আজও ভূত দর্শনের আশায় যে সমস্ত রক্তজল করা অ্যাডভেঞ্চার করে চলেছে বিভিন্ন হন্টেড প্লেসে, সেটা বলাই বাহুল্য। কিন্তু এইসব এক্সপেরিমেন্টের ফল হয় ভীষণ মারাত্মক। ভুল গবেষকদের মৃত্যু হয় সেই সব মৃত আত্মাদের হাতেই। তারা তাদের জগতে কোনো অনুপ্রবেশকারীদের সহ্য করতে পারে না বলে। হরর থ্রিলার রেডিও টকশোতে আপনাদের স্বাগত। আমি আরজে অর্ণব আবারও আপনাদের সাথে রয়েছি একটা অন্যরকম নূতন স্বাদের গল্প নিয়ে। আমার সাথে আজকে রয়েছেন লাইভ প্যারানর্মাল এক্সপার্ট প্রফেসর আহমেদ খান। আচ্ছা প্রফেসর, আপনার মতে ভূত প্রেত এর কি সত্যি কোনো অস্তিত্ব আছে, নাকি সেটা শুধুই মানুষের কুসংস্কার, মনের
ভেতরে থাকা অজানা ভয়, যা কোনো সুশিক্ষিত মানুষকে এটা ভাবতে বাধ্য করে যে তারা সত্যি আছে। হঠাৎ শোনা গেল খুক খুক করে কাশির আওয়াজ। গলা খাকারি দিয়ে প্রফেসর বললেন, দেখুন, ভূত প্রেত আছে কি নেই সেই প্রসঙ্গে তর্ক করাটা বৃথা, কারণ এক পক্ষ একে সমর্থন করবে আর অপর পক্ষ একে হেসে উড়িয়ে দেবে, বলবে সব বুজরুকি ভণ্ডামি। আমাদের মৃত্যুর পরে যখন আত্মা দেহ ত্যাগ করে তৎক্ষণাৎ কিন্তু সেটা মুক্তি লাভ করে না। জীবিতকালে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় তাহলে তার আত্মা প্রেতজনিতে আটকে পড়ে এবং এক চরম প্রতিশোধ স্পৃহায় সে খুঁজতে থাকে কোনো নূতন শরীর। অনেক সময় এরা কোনো জীবিত মানুষকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করে। তারা চায় কোনো এক নূতন সঙ্গী। আজ আমি এবং আর.জে. অর্ণব এই রেডিও স্টেশনের মাধ্যমে লাইভ প্রমাণ করার চেষ্টা করব তাদের উপস্থিতি। তাই আমরা আজ এসেছি গোপালপুরের এই অভিশপ্ত জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির ইতিহাস শুরুতেই আপনাদের বলে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। 19বিংশ শতাব্দীতে এই জমিদার বংশের নবম পুরুষ শ্রীযুক্ত কালীচরণ মুখার্জি ছিলেন ভীষণ প্রতাপশালী এবং অত্যাচারী। প্রজাদের ধরে বেঁধে তাদের উপরে অমানসিক অত্যাচার করে রাজকোষ তারা ভর্তি রাখত। রাজকোষ বললাম এই কারণে, কারণ ওনাকে সবাই রাজাবাবু বলে ডাকতেন। একজন প্রতাপশালী রাজার মতোই তিনি তার চাল চলন প্রকাশ করতেন। হেন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। গ্রামের কত মহিলাদের যে তিনি রাতের অন্ধকারে তুলে এনে ধর্ষণ করে ওই বাগানে পুঁতে রেখেছিলেন তার সংখ্যা সঠিক কারোরই জানা নেই। একবার এক সদ্য বিবাহিত মেয়ে চাপাকে লেঠেল দিয়ে তার বাসর ঘর থেকে তুলে আনেন। সেই সময় তার বর এবং দাদারা মিলে গ্রামের লোকেদের জড়ো করে জমিদার বাড়ি আক্রমণ করে। শোনা যায় তারা সবাইকে ঘরবন্দি করে সারা বাড়িতে আগুন জ্বালিয়ে সকলকে পুড়িয়ে মারে। তারপর থেকে এই বাড়ি ভোগ করার জন্য কোনো মানুষ বেঁচে থাকেনি। সেই আগুনের লেলিহান শিখায় মারা যায় চাপাও। এছাড়া স্বয়ং জমিদার মশাই, তার স্ত্রী, তার 2 ছেলে, নায়েব, গোমস্তা সকলে জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তীব্র আর্তনাদে ভরে ওঠে সেদিনেই গোটা মহলটি। এদের মধ্যে অনেকে গায়ে আগুন লাগার পরে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিল জমিদার বাড়ির সামনের ওই সুবিশাল পরিখার জলে। একটা মানুষও বাঁচতে পারেনি। এরপর রাত হলেই এই জমিদার বাড়ি যেন আবার জেগে ওঠে। সার সার বাতি জ্বলে। নাজমহল থেকে ভেসে আসে এক গুণী শিল্পীর সুরেলা কণ্ঠস্বর। সারা রাত চলত জলসা, কিন্তু ঠিক মাঝরাতে সেখান থেকে রাতের আকাশ বাতাস চিরে শোনা যেত তীব্র আর্তনাদ। বাঁচাও বাঁচাও, আগুন লেগেছে! এই ছিল সেই আর্তনাদ। আমরা জ্বলে যাচ্ছি, কে কোথায় আছো, আমাদের রক্ষা করো। তা শ্রোতা বন্ধুরা, শুনলেন তো প্রফেসরের বক্তব্য। আজ আমি আর.জে. অর্ণব এবং আমার সাথে রয়েছেন প্যারানর্মাল এক্সপার্ট আহমেদ খান। আমরা দুজনে বেরিয়েছি এই নৈশ অভিযানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে লাইভ কথা বলছি সেই অভিশপ্ত জমিদার বাড়ি থেকে। যদি আমরা কিছু দেখতে পাই আপনাদের জানাবো, যদি কিছু শুনতে পাই সেটা আপনারাও নিজের কানে শুনবেন। আমাদের রেডিও স্টেশনে এই সর্বপ্রথম কোনো ভৌতিক অভিযান অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা
রেডিও স্টেশনের সবচেয়ে জনপ্রিয় এই হরর শোটা। রাত ঠিক 12টায় অনুষ্ঠিত হয় এই শো, যেখানে মূলত প্যারানর্মাল এবং সুপারন্যাচারাল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়ে থাকে। এই শোয়ের টিআরপি রীতিমতো আকাশ ছোঁয়া। প্রতিটি শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সারাটি সপ্তাহ, কারণ এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি সপ্তাহে 2 বার, মঙ্গলবার আর শনিবার। আজকের এই টক শো যেন এক আলাদা মাত্রাই এনে দিয়েছিল শ্রোতাদের মনে, কারণ এরকম লাইভ টেলিকাস্ট ইতিপূর্বে কোনো রেডিও স্টেশনে অনুষ্ঠিত হয়নি। কিছুক্ষণ নীরবতার পরে আবারও ভেসে এলো আরজে অর্ণবের গলা। আমার শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটি জমিদার বাড়ির খাস মহল, যেখানে স্বয়ং জমিদার তার সভাসদদের নিয়ে যাবতীয় কার্য পরিচালনা করতেন। এই দেখুন তো, প্রফেসর আবার কোথায় গেল? কথা বলতে বলতে খেয়ালে করিনি এতক্ষণ যে তিনি আমার পাশে নেই। দাঁড়ান, একবার দেখে আসি। আর্য অর্ণব দ্রুত সেই স্থান পরিত্যাগ করে চলল প্রফেসরের খোঁজে। আবারও রেডিওতে ভেসে উঠল তার কণ্ঠস্বর। প্রফেসর, কোথায় আপনি? এই অন্ধকারে তো আপনাকে খুঁজেও পাচ্ছি না। দয়া করে সাড়া দিন। আমাদের শ্রোতা বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আপনার গলা শোনার জন্য। এ কি সাংঘাতিক ব্যাপার! শ্রোতা বন্ধুরা, আমার ঠিক পায়ের সামনে একটা দেহ পড়ে আছে। দাঁড়ান, টর্চটা জেলে একবার দেখি। প্রফেসরকে খুঁজতে গিয়ে আমার একটু আগে ধাক্কা লাগে কিছু একটার সাথে। স্বল্প আলোয় মনে হলো সেটা মৃতদেহ। কিছুক্ষণ অখণ্ড নীরবতা। তারই মাঝে এই রেডিও অনুষ্ঠান শুনতে থাকা সমস্ত শ্রোতা শুনতে পেল কিছু রহস্যজনক শব্দ। কেউ যেন ফিসফিস করে কথা বলে চলেছে ক্রমাগত। কোনো এক অতি মানবিক ঘটনা ঘটে চলেছে, যা ভাষায় ব্যক্ত করা প্রায় অসম্ভব। তারা প্রথমে শুনতে পেল খুব ধীরে ধীরে কেউ একটানা উচ্চারণ করে চলেছে একটাই কথা, আয় আয়, আমার কাছে আয়, আয় আয়। কিছুক্ষণ পরেই সব কিছু অস্পষ্ট হয়ে গেল। আবারও ভেসে এলো আরজে অর্ণবের গলা। শ্রোতাগণ, অতি দুঃখের সাথে জানাচ্ছি, প্রফেসর আমাদের সকলকে ছেড়ে পাড়ি দিয়েছেন মৃত্যুলোকে। ঠিক আমার পায়ের নিচে পড়ে আছে তার লাশ। 2 চোখ বিস্ফারিত, কড়িকাঠের দিকে তাকানো। তার দেহ আমি আবিষ্কার করলাম এক্ষুনি। মনে হয় ভয় পেয়ে বা ভিমড়ি খেয়ে হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, আপনারা কি এর মধ্যে কিছু শুনতে পেয়েছেন? শুনতে পেলে কিন্তু আমাকে জানাবেন। দূর চাই, আপনারা কি করে জানাবেন? তাও তো ঠিক, তবে চিঠি লিখতে পারেন। যদিও জানি না তার উত্তর দেবার মতো অবস্থায় আমি আর থাকবো কিনা। না না, এখানকার দম বন্ধ করা পরিবেশ আমায় বিভ্রান্ত করে তুলছে। কিন্তু আমি তো পাগল হব না, হব না, হব না, পাগল আমি হব না। সমগ্র শ্রোতা বিস্ময় আর হতবাক এবং অবাক। কি ঘটে চলেছে সেখানে? কি ঘটে চলেছে সেখানে? আরজে অর্ণব কি কোনো
প্র্যাঙ্ক করছে তাদের সাথে, নাকি যেটা ঘটে চলেছে সেটা কল্পনার বাইরের কিছু? ওই যে ওই যে ওরা জেগে উঠেছে। আলো, কত আলো! আচ্ছা, এই জনমানবহীন স্থানে এত লোক কোথা থেকে এলো? এতক্ষণ তো এখানে কেউ ছিল না। এত আলো, এত রোশনাই দেখে আমার মনে হচ্ছে যেন যেন আমি এক আরব্য রজনীর গল্পে হঠাৎ ঢুকে পড়েছি। প্রিয় দর্শকগণ, এই মুহূর্তে আমার চোখের সামনে ঠিক কী কী ঘটে চলেছে সেটা আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে যান। ঠিক একটু আগেই দেখলাম জনা10 সন্নামার্কা লোক একটা বছর 10-এর মেয়েকে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করলো। আমি সেখানে গেলাম, দেখলাম একজন বেশ লম্বা স্বাস্থ্যবান পুরুষকে, যিনি এক্ষুনি আমার চোখের সামনে মেয়েটিকে নিয়ে ঢুকলেন তার শয়নকক্ষে। আশ্চর্যের ব্যাপার যে আমি তাদের দেখতে পারলেও তারা যেন আমাকে দেখতেই পারছে না। কিন্তু আমার মনে হচ্ছে ওরা আমাকে গ্রাহ্য করছে না। এখানে সময় থমকে গেছে যেন। ভেতর থেকে ভেসে আসছে মেয়েটার কণ্ঠস্বর। দাঁড়ান দাঁড়ান, আপনাদের শোনাই। কিছুক্ষণ আবারও নীরবতা। আবারও ভেসে এলো অর্ণবের কণ্ঠস্বর খানিকক্ষণ বাদে। ওই যে মেয়েটা তারস্বরে চিৎকার করে চলেছে, আর জমিদার মশাই যে তার সাথে কি করছেন সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, তাই না? আপনারা শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে ঘরের দরজা খোলা, এই আমি ভেতরে প্রবেশ করলাম। মেয়েটাকে দেখে ভীষণ মায়া হচ্ছে জানেন। কতই না বয়স, সারা দেহ রক্তাক্ত। তার ঠিক পাশেই জমিদার মশাই শরীরের ঘাম মুছে সুরাপান করছেন। হঠাৎ তার ঘরে কার যেন পায়ের শব্দ পেলাম। শ্রোতাগণ, আপনারা কি শুনতে পাচ্ছেন কিছু? আমি কিন্তু সব কিছু স্পষ্ট দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। মনে হচ্ছে যেন কোনো এক টাইম মেশিনে চেপে আমি চলে এসেছি অতীতের কোনো এক ভয়াবহ মুহূর্তে। ঠিক এই সময় একজন বলশালী পুরুষ জমিদার বাবুর সামনে দণ্ডায়মান। সে ঠিক কি বলছে শুনতে পাচ্ছেন আপনারা? চারিদিকে কিছু অস্পষ্ট শব্দ শুনতে পেলাম, যেন বহুদূর থেকে কারা ফিসফিস করে কথা বলছে। অস্পষ্ট কিন্তু গম্ভীর রকমের খসখসে গলা। লোকটা বলছে কারা নাকি জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সারা বাড়ি দাউ দাউ করে জ্বলছে, আগুনের লেলিহান শিখা গ্রাস করছে আস্তে আস্তে গোটা মহল। চারিদিকে পরিত্রাহী চিৎকার তাতে কান পাতা দায়। কিন্তু এ কি, সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি ভুল দেখছি না তো? না, সে আমার দিকে তাকিয়ে হাসছে, প্রবল বেগে হাসছে। প্রবল বেগে হাসছে, আর সেই সুন্দর রূপ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকছে। তার মুখ থেকে মাংস গলে গলে পড়ছে। প্রিয় শ্রোতাগণ, আপনারা কি কানে শুনতে পান না? শুনতে পাচ্ছেন না তার নিষ্ঠুর দমকা হাসির শব্দ? তার গোটা দেহটা ধীরে ধীরে গ্রাস করছে আগুনের জ্বালাময়ী শিখা। সেই অবস্থাতেই সে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে আমাকে এখন পালাতে হবে। আগুনের আঁচ আমিও পাচ্ছি। ওই যে দেখুন, জমিদার মহলের যে গভীর পরিখাটি অবস্থিত, সেখানে জ্বলন্ত দগ্ধ দেহগুলো একের পর এক ঝাঁপ মেরে চলেছে। পালাতে হবে, আমাকেও পালাতে হবে এখান থেকে। ওখানেই ঝাঁপ মারতে হবে, নইলে নইলে আমার নির্ঘাত মৃত্যু। ওই 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 যে মেয়েটা
আবার আবার দেখতে পাচ্ছি সে কড়িকাঠ থেকে দিব্যি ফাঁস লাগিয়ে ঝুলছে। তার জিভ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। সে আমায় ডাকছে, সে আমায় ডাকছে। এবার আমাকে যেতেই হবে। ওর চোখ দুটোয় আমি বাধা পড়েছি, তার আদেশ পালন করতেই হবে আমাকে। ওই তো একটা দড়ি নেমে আসছে। আস্তে আস্তে আমার গলা লক্ষ্য করে। আমার দুটো পা যেন পাথরের মতো ভারী লাগছে। আমি 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 চলমান শক্তি হারিয়েছি। শ্রোতাগণ, শ্রোতাগণ, আমি 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 এক জায়গায় স্থির হয়ে আছি। ধপ করে একটা শব্দ শুনল। সেই সময় টক শোর শুনতে থাকা প্রতিটা শ্রোতা প্রবল ভয় আর উদ্বেগে তাদের গলা শুকিয়ে গেল। আর তারপরে শোনা গেল আরও একটা শব্দ। কিছু একটা যেন কর্মগত ঝুলে চলেছে। তার শব্দ বারবার প্রতিধ্বনিত হয়ে চলেছে প্রতিটি শ্রোতার কানে। মানুষ যতবার অতৃপ্ত আত্মা নিয়ে খেলতে গেছে, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। থাক না ওরা, ওদের জগতে। ওদের বিব্রত করার দরকার কি? আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের সপ্তাহে আবার হাজির হব দুটো নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই গল্পটা উদীপ্ত চৌধুরীর লেখা। যদি আপনাদের গল্পটা শুনতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ওনার গল্প চ্যানেলে নিয়ে আসার জন্য।